আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা। এদিকে এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা। জানাবো জামায়াত ও সমমনাদের নির্বাচনী জোট অক্ষুণ্ণ রাখার চেষ্টা। বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে যুবকের হাত পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের 2 কর্মী গ্রেফতার। এবং সবশেষ জানাবো যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও বড় ধরনের প্রভাব ফেলছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র এবং নির্বাচনী জোট করতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এ প্রভাব ইতোমধ্যেই সামনে এসেছে। নতুন আরপিও অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় 2টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমদ। তিনি ধানের শীষ প্রতীকে কুমিল্লা 7 আসন থেকে নির্বাচন করবেন। গত 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। এরপরই হবিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। ঝিনাইদহ 4, কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপির প্রার্থী হিসেবে খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। গত 8 ডিসেম্বর 12 দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। এরপর তাকে লক্ষ্মীপুর 1 আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। 2018 সালের নির্বাচনেও তিনি এলডিপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের বিষয়টিকে মানতে পারেননি তার দলেরই কয়েক নেতাকর্মী। তারা পৃথক সংবাদ সম্মেলন করে শাহাদাত হোসেন সেলিমের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছেন। সমমনা 12 দলীয় জোটের আরেক শীর্ষ নেতা, জোটের মুখপাত্র ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির উচ্চ পর্যায়ের পরামর্শে 22 ডিসেম্বর জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা। গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 আসনে প্রার্থী হবেন। তিনি জানান, নড়াইল 2 আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তবে এখনও পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি। এর মধ্যে শনিবার বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল। এর আগে শুক্রবার 26 ডিসেম্বর গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। আওয়ামী লীগ সরকার বিরোধী বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির মিত্র দল হিসেবে গণতন্ত্র মঞ্চ জোট, 12 দলীয় জোট, 11 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, এনডিএম, 4 দলীয় বাম জোট, লেবার পার্টি সহ প্রায় 57টি দল ও জোট ছিল বিএনপির। এই দলগুলো মিলে মোট 222টি আসনের দাবি করেছিল বিএনপির কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। তাসনিম জারার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব। এদিকে শনিবার সন্ধ্যায় তাসনিম জারা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে
কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। তিনি বলেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। জামায়াত ও সমমনানের নির্বাচনী জোট অক্ষুণ্ণ রাখার চেষ্টা। আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামী সহ ৮ দলের অঘোষিত জোট অক্ষুণ্ণ রাখার জোর চেষ্টা চলছে। একক প্রার্থী চূড়ান্ত করা নিয়ে সংশ্লিষ্টদের মাঝে জটিলতা সৃষ্টি হলেও তার সমাধানের প্রত্যাশা করছেন নেতারা। এছাড়া এই জোট প্রক্রিয়ায় এনসিপি সহ আরও কিছু দলের যুক্ত হওয়া নিয়েও চলছে নানা আলোচনা। বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক বৈঠক করেছেন। আজ শনিবারও এ ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে আরও ২-১ দিন লাগতে পারে বলে জানা গেছে। এদিকে চাহিদা মতো আসন না পেলে ৮ দলের এই সমঝোতা প্রক্রিয়া থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের বের হয়ে যাওয়ার গুঞ্জন নিয়েও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। যদিও এ ধরনের আভাসকে ভিত্তিহীন বলছেন সংশ্লিষ্টরা। সূত্রমতে ইস্যুভিত্তিক আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক পর্যায়ে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়ে একক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে জামায়াতে ইসলামী সহ ৮টি দল। সেগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। গত ৯ ডিসেম্বর থেকে আসন প্রতি একক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে সংশ্লিষ্ট লিয়াজো কমিটি। সেই কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে সব দলের কাঙ্ক্ষিত সংখ্যক আসন পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতায় তা চূড়ান্ত হতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ৮ দলের মধ্যে যে নির্বাচনী সমঝোতা চলছে তা সফল হবে আশা করছি। আরও কিছু দলের সঙ্গে আলোচনা পাইপলাইনে আছে, তাদের সবাইকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, সবাই ন্যায্যতার ভিত্তিতে সমঝোতা প্রত্যাশা করেন। এককভাবে কেউ নিয়ন্ত্রণ করবে এমন কিছু চায় না। বড় পার্টনারকে বড় স্যাক্রিফাইস করতে হবে। এই সমঝোতা কাজে আরও ২ থেকে ৪ দিন সময় লাগতে পারে। এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ৮ দলের আসন সমঝোতা না হলে আরও অনেক দল আছে, তাদের নিয়ে ভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে। তবে ধানের শীষ নিয়ে ভোট করার কোনো চিন্তা নেই। ইসলামী আন্দোলনের একজন নেতা জানান, আসন সমঝোতার কাজ এগোচ্ছে, কোনো সমস্যা নেই। বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে যুবকের হাত পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবকের ২ হাত ও ১ পা জামায়াত শিবিরের কর্মীরা কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই যুবক বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় মামলা করা হয়েছে। পরে পুলিশ জামায়াতে ইসলামের ২ কর্মীকে গ্রেফতার করেছে। আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু, ২২, বাবার নাম রবিউল ইসলাম। শিবগঞ্জ উপজেলার বাজিতপুর বাহাদুর মোড়লের টোলা গ্রামে তার বাড়ি। আবু সুফিয়ানের ওপর হামলার ঘটনাটি ঘটে ২৪ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায়। সেদিন আবু সুফিয়ানকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়েছিল। এরপর ২ হাত ও ১ পা কেটে প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, সুফিয়ানের বাঁ হাতের রগ কেটে গেছে। এই হাত কেটে ফেলতে হবে। ডান হাতটি রক্ষার চেষ্টা করছেন চিকিৎসকরা। মাথা ও 2 পায়েও গুরুতর জখম আছে। চোখের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল। গ্রেফতার 2 জন হলেন শাহ আলম ও তার ভাই আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি উপজেলার শ্যামপুর খিচপাড়া গ্রামে। তারা জামায়াতে ইসলামের কর্মী। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক একটি মাদ্রাসার শিক্ষক। উমরপুর ঘাটে তার ওষুধ
ওষুধের দোকান আছে সেই দোকানের সামনেই ঘটনাটি ঘটে পুলিশ এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শঙ্কর কে বিশ্বাস বলেন গত বুধবার এখানে ভর্তির পর রাতেই আবু সুফিয়ানকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার 2 হাত ও 1 পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একটা অস্ত্রোপচার হয়েছে আরও অস্ত্রোপচার লাগবে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ শনিবার ২৭ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাদির খুনের বিচার না করে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্র জনতা হাদির খুনিদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থিরতা দেখাচ্ছে যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন তাদের সেই স্বপ্ন সফল হবে না রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা তিনি আরও বলেন ১,৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তোলেন হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি বলেন কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন আমরা আপনাদের পাহারা দেব ভয়ের কিছু নেই কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে